তোমাদের এখন নেতৃত্ব কে দিচ্ছেন? তোমাদের সঙ্গে কি শেখ হাসিনার কথাবার্তা হয় ওনার সঙ্গে? এখন তোমাদের আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতা কে এই মুহূর্তে? দেখুন, মানে নেতা আমাদের মানে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বাস্তব অবস্থা যদি বলি, আদর্শিক অবস্থা যদি বলি, তারা কিন্তু কারো নির্দেশের অপেক্ষা করে না। এই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, জুলুমশাহীর বিরুদ্ধে যে রুখে দাঁড়াতে হবে, সবাই কিন্তু আমাদের তৃণমূলের নেতাকর্মীরা, গ্রামে গঞ্জে, মফস্বল, মেট্রোপলিটনের নেতাকর্মীরা সবাই কিন্তু ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে। আর অবশ্যই আমাদের সাংগঠনিক যে কাঠামোটি রয়েছে, এই সরকারের জুলুম নির্যাতনের কারণে সেটি তো বিপর্যস্ত হয়েছেই, কিন্তু আমরা আমাদের নেটওয়ার্কটি পুনঃস্থাপন করার চেষ্টা করেছি, অনেকাংশে আমরা সফল হচ্ছি এবং সেটির মাধ্যমে ধাপে ধাপে আমরা বাংলাদেশ ছাত্রলীগ আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছি। তোমাদের কি নতুন লিডারশিপ হচ্ছে দেশের মধ্যে আওয়ামী লীগের? দেখুন, আমাদের এই মুহূর্তে আমাদের সংগঠনের মূল লক্ষ্য বা বাংলাদেশের জনগণেরই মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্রকে বিজয়ী করা। যে কারণে এটি বাংলাদেশে বর্তমানে এবং বিশেষ করে দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আমাদের আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী, ছাত্রলীগের সমস্ত নেতাকর্মী, বাংলাদেশের বৃহত্তম জনগণ সবাই কিন্তু একটা ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। কারণ শেখ হাসিনাকে বিজয়ী করার মাধ্যমেই গণতন্ত্রকে বিজয়ী করা সম্ভব, শেখ হাসিনাকে বিজয়ী করার মাধ্যমেই বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করা সম্ভব এবং প্রগতিশীল সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব। সেই কারণেই আমরা মনে করি যে আমাদের অভিন্ন নেতা, বাংলাদেশের জনগণের নেতা, বাংলাদেশের জনগণের মমত্ববোধ যার সঙ্গে জড়িত, শেখ হাসিনাই আমাদের এই লড়াই সংগ্রামের অনুপ্রেরণা। তিনি আমাদের আগামী দিনের বিজয়ের জন্য মূল অনুপ্রেরণা। শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারটা তুমি কিভাবে দেখো? আমরা যেটি মনে করি যে এটি বাংলাদেশের জনগণের মধ্যেই কিন্তু আপনি যাবেন, আপনি এই মুহূর্তে বাংলাদেশে যারা যায়, গ্রামে গঞ্জে সাধারণ মানুষের সঙ্গে যারা কথা বলে, তারা দেখতে পাবেন তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে বলছে তারা বাজারে যাচ্ছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে যাচ্ছে, পুলিশ হয়তো ডিউটি পালন করছে। সমাজে যে ধরনের অস্থিতিশীলতা বর্তমানে রয়েছে, বাংলাদেশের জনগণ কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছে যে শেখ হাসিনার সরকারই প্রচন্ড ভালো ছিল, শেখ হাসিনার সরকারই প্রয়োজন, বাংলাদেশের শেখ হাসিনাকেই প্রয়োজন। এবং আমাদের যে জীবনযাত্রার মানে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে, এটি টেকসই, এটি নিশ্চয়তা, আমাদের রুটি রুজি, আমাদের মানসম্মত জীবনযাপন, আমাদের শিক্ষা, আমাদের চাকরি, আমাদের অর্থনীতি, আমাদের মর্যাদা, সবকিছুর ব্যাপারে শেখ হাসিনার জন্য জনগণের যে প্রচন্ড মমত্ববোধ সেটি আরো সুদৃঢ় হয়েছে। তারা যত নির্যাতন করছে, তারা শেখ হাসিনাকে ঘিরে যত প্রোপাগান্ডা করছে, বাংলাদেশের মানুষের শেখ হাসিনার প্রতি ভালোবাসা আরো সুদৃঢ় হচ্ছে। তারা যত আমাদের সংগঠনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে, সংগঠনের ঐক্য তত বেশি মজবুত হচ্ছে। যে কারণে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণই শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবে। আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনার বিজয় এবং গণতন্ত্রের বিজয়, বাংলাদেশের জনগণই এই আন্দোলনের নেতৃত্ব দেবে এবং সেটি আমি বিশ্বাস করি যে আন্দোলনের ধারাবাহিকতা খুব দ্রুতই ঘটবে। তুমি বলছো যে আবার একটা মাস মুভমেন্ট হবে যাতে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশে? হ্যাঁ, অবশ্যই, এবং সেটি আমি বিশ্বাস করি যে সেটি কোনো দলীয় আন্দোলন হবে না। কারণ গণতন্ত্রের দাবিতে সকল রাজনৈতিক সমমনা রাজনৈতিক দলই এখানে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে। আমাদের সামাজিক সাংস্কৃতিক কর্মী যারা রয়েছে, আজকে সাংস্কৃতিক স্বাধীনতা নেই, নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকালকেও নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে। কি ধরনের কি হবে, কে কি ধরনের পোশাক পরবে না পরবে, কে কি ধরনের লেখাপড়া করবে, পাঠ্যপুস্তকে কি থাকবে, সায়েন্স থাকবে না কি থাকবে না থাকবে, এসব কিন্তু আজকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এবং সরকার দেখুন এতটাই দুর্বল সরকার, তারা শিক্ষা পাঠ্যক্রম নিয়ে তারা এক ধরনের কমিটি গঠন করেছিল, তারপর যখন মৌলবাদী গোষ্ঠী যখন সেটি বিরোধিতা করলো, তারা কিন্তু সেখান থেকেও পিছু হচ্ছে। বাংলাদেশে কোনো আইনের শাসন বলতে এখন কিছু নেই। বাংলাদেশ আগে আমরা বলতাম যে মগের মুল্লুক, এখন যেটি চলছে যে মবের মুল্লুক। মব যা বলছে, মব জাস্টিস হচ্ছে, মব যা বলছে সে ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। তো সে কারণে আমরা মনে করি যে এই জনগণের যে ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, জনগণের যে দুর্বহ যন্ত্রণা আমরা দেখতে পাচ্ছি, জনগণ অবশ্যই প্রতিরোধ করে তুলবে। সাদ্দাম, এটা তুমি অনেকদিন শেখ হাসিনাকে দেখেছো, উনি তোমাদের নেত্রী, তোমাদের দেশের পাস্ট প্রাইম মিনিস্টার। মোহাম্মদ ইউনূসের 3 মাস তুমি কিভাবে দেখো? হ্যাঁ, এইটি যদি বলি, বাংলাদেশের মানুষ, প্রথম কথা হচ্ছে এটি অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার, অগণতান্ত্রিক সরকার। আর 3 মাসের মেয়াদ যদি আপনি দেখেন যে এই 3 মাসকে রাষ্ট্র পরিচালনার বিষয়টি দেখেন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের মানুষের জনজীবনের কোনো নিরাপত্তা নেই। বাংলাদেশের এই মুহূর্তে যে কেউ যে কোথাও খুন হতে পারে। এটি একটি বিষয়। আইনের শাসন বলতে কোনো কিছু নেই। বিচার বিভাগের স্বাধীনতা যেটি ছিল, বিচার বিভাগের স্বাধীনতাকে সম্পূর্ণ কুক্ষিগত করা হয়েছে আমাদের। এবং এরাই কিন্তু সবসময় বিচার বিভাগের স্বাধীনতা
মূল্যবোধ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক এসব কথা বলেছে। প্রধান বিচারপতিকে কিভাবে অপসারণ করা হয়েছে এটা কিন্তু গোটা পৃথিবী দেখেছে। 23 জন বিচারপতিকে নিয়োগ করা হয়েছে আগের বিচারপতিদের সরিয়ে। কোনো ধরনের আইনের বালাই নেই, কোনো ধরনের সংবিধানের বালাই নেই। এই বিষয়গুলো তারা করেছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতা সদস্যরা নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছে। তো বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকবে কোথায়? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা হত্যাযজ্ঞের শিকার হয়েছে, আবার সরকার সেই সরকারই বলে দিচ্ছে এই হত্যাযজ্ঞগুলো বিচার করা যাবে না, এই হত্যাযজ্ঞগুলো আইনের ঊর্ধ্বে, এটি নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই বাস্তবতাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের প্রবৃদ্ধি, বাংলাদেশের কর্মসংস্থান, বাংলাদেশের চাকরির বাজারের অবস্থা, এটিও কিন্তু আমরা আমাদের বাংলাদেশের মানুষের কাছে উদ্ভূত হচ্ছে। এবং গণতন্ত্রের কথা যদি বলি, এটা তো সবসময় গণতন্ত্র নিয়ে বড়াই করতো, বড় বড় কথা বলতে উপদেষ্টা মন্ডলীর সদস্যরা, অথচ এক হচ্ছে তারা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছে, এটি তাদের ফ্যাসিস্ট আচরণের বহিঃপ্রকাশ। এমনকি আজকে বাংলাদেশের মিডিয়া কি বলবে না বলবে এটি কিন্তু মিডিয়া নির্ধারণ করে না, এটি সরকারি প্রেসক্রিপশন দেওয়া হয় এবং সরকারি প্রেসক্রিপশন অনুযায়ী বলে দেওয়া হয় যে মিডিয়ার এতটুকু বলার অধিকার রয়েছে, এতটুকু বলার অধিকার নেই। আমার একটি টক শো ছিল, আলোচনা ছিল, সরকার সেটি হুমকি ধামকি দিয়ে নিষেধ করে দিয়ে তারা সেটি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের কোনো মিডিয়ার স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই। আওয়ামী লীগ নিয়ে যেন নিউজ না করা হয় সেটি নিয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডের নিউজ যেন প্রকাশ না করা হয় সেটি নিয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে। সমাবেশ করা, এই যে সমাবেশ করবে আগামীকালকে বাংলাদেশ আওয়ামী লীগ তো সরকারও তো আইনিভাবে তাদেরকে নিষেধাজ্ঞার মধ্যে ফেলেনি। আগামীকালকে বাংলাদেশ আওয়ামী লীগের 10 নভেম্বর আওয়ামী লীগের একটি কর্মসূচি রয়েছে নূর হোসেন দিবসকে কেন্দ্র করে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি। এটি রাজনৈতিক দল তার কর্মসূচি পালন করবে, অথচ ইউনূস সরকারের প্রেস সেক্রেটারি বলে দিচ্ছে যে তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড পালন করতে দেওয়া হবে না, এদেরকে কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেরকে প্রতিরোধ গড়ে তুলবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, সবাইকে জেলে পোড়া হবে, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তো রাজনৈতিক দলের একটা ন্যূনতম সমাবেশ করার অধিকার যেখানে নেই, তো এই হচ্ছে আমাদের শান্তিতে নোবেল বিজয়ীর গণতন্ত্রের বাংলাদেশের বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং কোন ধরনের জবাবদিহিতার ন্যূনতম সুযোগ এই সরকার রাখেনি। এই সরকার এমন অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ করছে, যেটি খসড়া তারা ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। দেখুন, তারা অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে বলে দিচ্ছে এই সরকারকে নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, এই সরকারের মেয়াদ চলাকালীন সময় নিয়ে কোনো প্রশ্ন আদালতে বা অন্য কোনো আইনগত ফোরামে তারা কোনো ধরনের সেই সুযোগটুকু দেবে না। এবং বাংলাদেশের এই যে অবস্থা, বাংলাদেশের এবং শুধু তাই নয়, এক ধরনের মৌলবাদী সমাজ কাঠামোর দিকে এগুচ্ছে। ধর্মীয় স্বাধীনতা, সেটিকেও এক ধরনের নির্বাসনে পাঠানো হচ্ছে। কিভাবে কে ধর্ম পালন করবে সেটিও নির্ধারণ করে দেওয়ার মতো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। এবং সাধারণ মানুষের দুর্বিষহ যন্ত্রণা, বাংলাদেশের মানুষের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিজনিত বাস্তবতার কারণে সাধারণ মানুষ যে দুমুঠো খেয়ে বেঁচে থাকবে সেই বাস্তবতাও থাকছে না। এবং শেখ হাসিনা সরকার যে উন্নয়নের প্রক্রিয়াগুলো নিশ্চিত করেছিল, শেখ হাসিনা সরকার উন্নয়ন করেছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সবচেয়ে বিরোধী দলও যারা আছে তারা বিশ্বাস করতো। এই অবৈধ সরকারের অনেকেই শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রশংসা করেছে। আজকে সমস্ত উন্নয়ন প্রক্রিয়া কিন্তু ভেস্তে গেছে, সমস্ত কিছুকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এক ধরনের তারা যে রাষ্ট্র কাঠামো পরিচালিত করতে যাচ্ছে, সেখানে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি, নিজেদের অন্যায় বৈধতা দেয়া, সেটির মধ্যেই সীমাবদ্ধ থাকছে। এবং তারা বলছে কি, তারা এই 8-10 জন মিলে একটি সরকার গঠন করছে, তারা বাংলাদেশের সংবিধান নাকি পুনর্লিখন করবে। এটি পৃথিবীর কোন দেশে সম্ভব? যে বাংলাদেশের জনগণের আপনার কোনো রায় নেই, জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই, আপনি ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছেন না, আপনি সংবিধানে হাত দেবেন? তারা বলছে বাংলাদেশের সংবিধানই থাকবে না, তারা নতুন করে বাংলাদেশের সংবিধান লিখবে। এ ধরনের হাস্যকর কথাবার্তা বলছে এবং তারা এখানে গণতন্ত্রের বড়াই করছে, মানবাধিকারের বড়াই করছে। অথচ বাংলাদেশের সংবিধান অর্জন করার জন্য, এই সংবিধান হচ্ছে লাখো শহীদের রক্তরঞ্জিত বাংলাদেশের সংবিধান। এই সংবিধানের মাধ্যমে আমরা গণতন্ত্র, আমাদের এক ধরনের যেই সংবিধানের প্রস্তাবনার মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার লেখা রয়েছে, সেই সংবিধানকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে যেতে যাচ্ছে। একটি আন্দোলন হয়েছে, যে কোনো দেশে আন্দোলন হয়, সেই আন্দোলনকে তারা দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা দিচ্ছে এবং এটির মাধ্যমে আমাদের অন্যান্য অপরাপর রাজনৈতিক দলগুলো, বিএনপিও সেটি বিরোধিতা করেছে। তারাও বলছে যে দ্বিতীয় স্বাধীনতা এটিকে মুক্তিযুদ্ধকে বিনাশ করার একটি অপচেষ্টা কিনা, এবং মুক্তিযুদ্ধের যেসব স্মারক রয়েছে সেগুলো তারা আজকে বন্ধ করে দিচ্ছে। আপনি দেখুন, তারা গণভবনে জাদুঘর বানানোর কথা বলছে, অথচ 32 নম্বর, যেটি বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক ভবন, যেখান থেকে স্বাধীনতা আন্দোলন পরিচালিত হয়েছে, স্বায়ত্তশাসনের আন্দোলন পরিচালিত হয়েছে, গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত, যেই ভবন থেকে আমাদের
স্বাধীনতা আমরা ছিনিয়ে এনেছি, সেটিকে দুমড়ে মুচড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ধ্বংসযজ্ঞ পরিচালনা করা হয়েছে, সেটিকে রক্ষা করার সেটির ব্যাপারে সেটিকে পুনরুদ্ধার করার কোনো চিন্তা ভাবনা এই সরকারের নেই। অথচ তারা কি ধরনের ধৃষ্টতা দেখায় যে তারা গণভবনকে জাদুঘরে পরিণত করবে, যেখানে ৩২ নম্বর জাদুঘর বাংলাদেশের গোটা বাংলাদেশের সমস্ত ধরনের ভাস্কর্য সমস্ত কিছু তারা ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। আমাদের সাংস্কৃতিক স্বকীয়তা যেগুলো রয়েছে সেগুলোকে তারা ধ্বংস করছে। সামগ্রিকভাবে তারা একটা নতুন বয়ান নির্মাণ করার চেষ্টা করছে, যেখানে ধর্ম প্রাধান্য পাবে, যেখানে তারা তাদের যে স্বার্থসিদ্ধি রয়েছে সেটিকে প্রাধান্য পাবে। এভাবেই তারা গত ৩ মাস পরিচালনা করছে। এবং সরকারে আপনি দেখবেন যে একটি সরকারে যারা জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকে, তাদের মাধ্যমে সরকার গঠিত হয়। বাংলাদেশের ছেলেমেয়েরা, আমাদের জেনজি প্রজন্ম, তারা ইতিমধ্যে এই সরকারকে বলছে এনজিওগ্রাম সরকার। এনজিওগ্রাম সরকার, যারা এনজিওতে কাজ করেছে, ডক্টর ইউনূস এনজিও করেছেন, সেই সরকারকে বলছে এনজিওগ্রাম সরকার। কারণ এনজিও যারা পরিচালনা করছে তারাই আজকে সরকার পরিচালনা করছে। এবং সরকারের জনগণের প্রতি কোনো দায়িত্ব নেই, জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। আমরা হয়তো মানে রসিকতা করে এটুকুও বলা যায় যে পারলে এই সরকারকেই বেসরকারি খাতে ছেড়ে দেয় কিনা, সেটি নিয়ে এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছে।